আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরির বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচারের চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে মডিগুলারি মিলার থিওরি বা এমএম মডেল। মডিগুলারি বা মিলার থিওরি বা এমএম মডেল, তো এই থিওরি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমি একটু পড়ি। অর্থনীতিতে নোবেল বিজয়ী দুই অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রাঙ্ক মডিগুলার এবং মেল্টন এইচ মিলার 1957 সালে আমেরিকান ইকোনমিক্স রিভিউ পত্রিকায় মূলধন কাঠামো একটি প্রবন্ধ নিবন্ধন করে। কত সালে? 1957 সালে। 1988 সালে। 1988 সালে কোন পত্রিকায়? আমেরিকান ইকোনমিক রিভিউ। আমেরিকান ইকোনমিক রিভিউ আমেরিকান ইকোনমিক অফ রিভিউ পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করে, যার নামের আদ্যক্ষর অনুসারে এমএম মডেল বা এমএম হাইপোথিসিস তার গাণিতিক প্রমাণ, অর্থনৈতিক যুক্তি এবং বিনিয়োগকারীদের আচরণগত দিক বিশ্লেষণ করে কাঠামো নির্দেশন করেছে। তো এমএম মডেলের অ্যাজাম্পশন বা অনুমতি শর্তসমূহ। এমএম মডেলের অ্যাজাম্পশন বা অনুমতি শর্তসমূহ একে বলা হচ্ছে সিকিউরিটিগুলো অসংখ্য ভাগে বিভক্ত। সিকিউরিটিগুলো অসংখ্য ভাগে বিভক্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সিকিউরিটি ক্রয় বিক্রয়ের এর বিশেষত্ব হলো, কত বলা হয়েছে সিকিউরিটি অসংখ্য ভাগে বিভক্ত। কত বলা হয়েছে বিনিয়োগকারীগণ স্বাধীনভাবে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারে। গত বলা হয়েছে বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠানের মতো লোন সুযোগ পায়। গহতে বলা হয়েছে সিকিউরিটিসের ক্রয় বিক্রয়ের কোনো লেনদেন ব্যয় নেই। উন্মত বলা হয়েছে বিনিয়োগকারীগণের শেয়ার সিকিউরিটি পূর্ণাঙ্গ তথ্য অতি সহজে বিনামূল্যে পাওয়া যায়। যতে বলা হয়েছে বিনিয়োগকারীগণ যুক্তিবাদী এবং তারা যৌক্তিক আচরণ করে, অর্থাৎ বিনিয়োগকারীরা যুক্তিবাদী এবং তারা যৌক্তিক আচরণ বলে। এটা ছিল মূলত পক্ষে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক সিকিউরিটি বাজারের ক্রয় বিক্রয়ের বিশেষত্ব। এখন আমরা চলে যাব অ্যাজাম্পশনের দ্বিতীয় শর্ত। অ্যাজাম্পশনের দ্বিতীয় শর্তে বলা হয়েছে পূর্ণাঙ্গ তথ্য ও যৌক্তিক আচরণের কারণে প্রত্যেক বিনিয়োগকারীর প্রত্যাশা করে নিট কার্যকর আয় ইবিআইটি দ্বারা ফার্মের মূল্য নির্ধারণ হবে। পূর্ণাঙ্গ তথ্য ও যৌক্তিক আচরণের কারণে প্রত্যেক বিনিয়োগকারীর প্রত্যাশা নিট কার্যকর আয় দ্বারা ফার্মের মূল্য নির্ধারণ হবে, অর্থাৎ ইবিআইটির দ্বারা ফার্মের মূল্য নির্ধারণ হবে। 3 বলা হয়েছে ফার্মগুলো সমজাতীয় ঝুঁকির শ্রেণীতে বিভক্ত। ফার্মের মধ্যে যদি একই ধরনের ঝুঁকি বিদ্যমান থাকে তবে সমজাতীয় শ্রেণীর ফার্ম হিসেবে গণ্য হবে। 4 বলা হয়েছে ফার্মের মুনাফা 100% বন্টন করা হবে,
মুনাফা সংরক্ষণ অনুপাত 0। ফার্মের মুনাফা 100% লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হবে, মুনাফার সংরক্ষণ হার 0। 5 বলা হয়েছে কোনো ফার্মের সম্ভাব্য ভবিষ্যৎ গড় কার্যকর আয় দৈবচয়িত চলক দ্বারা উপস্থাপিত হবে। 6 বলা হয়েছে কোনো প্রকার কর দিতে হবে না। মূলতপক্ষে এই 6টি ছিল এমএম মডেলের অনুমতি শর্তসমূহ। এখন আমরা আলোচনা করব মডিকুলার-মিলার মডেলের সমালোচনা। একে বলা হয়েছে সুদের হার। ব্যক্তি বা ফার্ম একই সুদ গ্রহণ করলে এই অনুমতি শর্ত বাস্তবে কার্যকর হয় না। অধিক স্থায়ী সম্পদের কারণে ফার্মের সহজ শর্তে এবং কম সুদে লোন গ্রহণ করতে পারে, যা ব্যক্তির পক্ষে সম্ভব নয় এবং ভারসাম্য পৌঁছানোর চেষ্টায় ব্যর্থতা পর্যবসিত হয়। অর্থাৎ সুদের হারের ক্ষেত্রে বলা হয়েছে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সুদের হার এক থাকবে, কিন্তু বাস্তবে এটা দেখা যায় না। প্রতিষ্ঠানের সুদের হার কম থাকে এবং ব্যক্তির ক্ষেত্রে সুদের হার বেশি থাকে। সুতরাং সুদের হারের যে বলা হয়েছে সমান থাকবে সেটা একটা সমালোচনা। ব্যক্তি ও কোম্পানির লিভারেজ, পার্সোনাল অর কর্পোরেট লিভারেজ। ব্যক্তির লিভারেজ ফার্মের লিভারেজের বিকল্প নয়। ফার্মের দায় সীমিত কিন্তু ব্যক্তির দায় অসীম। এই ধারণা ব্যক্তি এবং ফার্মকে মূলধন বাজারের বিপরীতে মেরুকরণ নিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত লিভারেজ এবং ফার্মের লিভারেজ অবশ্যই দুটির মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু এখানে সেটি করা হয়নি। লেনদেন ব্যয় ট্রানজ্যাকশন কস্ট সিকিউরিটি হস্তান্তরের খরচের উপস্থিতিতে আরবিট্রাজ প্রক্রিয়াকে প্রভাবিত করে, কারণ এতে এই খরচ সিকিউরিটি সংক্রান্ত। আর্থিক বিনিয়োগকারীদের জন্য কিছু খরচ অবশ্যই করতে হবে। এই খরচের কারণে লিভারেজ ফার্মের মূল্য অধিক বৃদ্ধি পায়। এই কারণে লিভারেজ ফার্মের অধিক বৃদ্ধি পায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠানের বিধিনিষেধের কারণে আরবিট্রাজ প্রক্রিয়ার কাজ করে না। ডেভিড ডুরাল যুক্তি দেখান যে প্রতিষ্ঠানের লিভারেজের ব্যক্তিক লিভারেজের হতে পারে না। প্রতিষ্ঠানের লিভারেজকে বিকল্প ব্যক্তিক লিভারেজ হতে পারে না, ফলে প্রতিষ্ঠান ব্যক্তিক লিভারেজ অনুমোদন করে না। কর্পোরেট ট্যাক্স, আয়করের উপস্থিতিতে আরবিট্রাজ প্রক্রিয়া ব্যাহত হয়। লোনের সুদ অনুমোদনযোগ্য খরচ, ফলে লিভারেজযুক্ত ফার্মের মূল্য লিভারেজ মুক্ত ফার্মের মূল্যের চেয়ে বেশি হয়ে থাকে। দেউলিয়া তত্ত্ব। ইনসলভেন্সি, ফার্মের দেউলিয়া ঘোষিত হলে সকল বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। ফার্মের দেউলিয়া ঘোষণা করলে সকল বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। দেউলিয়া একটি ফার্মকে তখনই করা হয় যখন তার দায়ের পরিমাণ সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন ফার্ম দেউলিয়া ঘোষিত হয়। কিন্তু কোনো বিনিয়োগকারী ব্যক্তিগত লিভারেজ সৃষ্টি হলে এবং দেউলিয়া হলে কেবল তার মূল বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় না, বরং লিভারেজযুক্ত ফার্মের তার ব্যক্তিগত লোন পরিশোধও করতে হয়। ফলে লিভারেজযুক্ত ফার্মের তার ব্যক্তিগত লোনও পরিশোধ করতে হয়। সমরূপ ঝুঁকি, সেম ক্লাস রিস্ক। এমএম মডেল অনুসারে ফার্মগুলো একই ঝুঁকি শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। বাস্তবে সকল ফার্ম ঝুঁকি একরূপ নয়, কাজেই সকল ফার্মেই একই ঝুঁকিতে বিন্যাস করা অযৌক্তিক। এমএম মডেলের আরেকটি সমালোচনা হচ্ছে স্বরূপতার ঝুঁকি, অর্থাৎ বিভিন্ন ফার্মের ঝুঁকি বিভিন্ন হবে। লেভেল অফ অ্যাক্টিভিটিস প্লাস মার্কেট অ্যানালাইজ প্লাস পলিটিক্যাল সিচুয়েশন অনুসারে রিস্ক অ্যানালাইজ করতে হবে। কিন্তু এখানে সে বলছে ফার্মের ঝুঁকি এবং
ব্যক্তিক ঝুঁকি এবং সকল ফার্মের ঝুঁকি একই থাকবে। লোনের ব্যয়, কস্ট অফ ডেপ্ট। মডেলের লোনকে ব্যয়কে স্থির করা হয়েছে। মডেলের লোনের ব্যয়কে স্থির করা হয়েছে। বাস্তবে লোনের চাহিদা বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়। বাস্তবে লোনের চাহিদা বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়। এমনকি অধিক ঝুঁকি বহুল প্রতিষ্ঠানও প্রদত্ত লোনের ওপর এমনকি অধিক ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানও প্রদত্ত লোনের ওপর অধিক হারে সুদ প্রদান করে থাকে। মূলত পক্ষে এগুলি ছিল মডিগিলার বা মিলার মডেলের সমালোচনা। তো সমালোচনার পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। সুদের হার, ব্যক্তিক ও কোম্পানি লিভারেজ, লেনদেন ব্যয়, প্রাতিষ্ঠানিক বিধিনিষেধ, কর্পোরেট ট্যাক্স, দেউলিয়া তত্ত্ব, সমরূপতার ঝুঁকি, লোনের ঝুঁকি। তো আমাদের আজকের ক্যাপিটাল স্ট্রাকচার ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।